নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এখন শুনছেন সমরেশ বসুর এক অসামান্য সামাজিক গল্প। শুরু করি। এই সময়ে গেটের কাছে সাইকেল রিকশার ভেঁপু বেজে উঠল। সকলেই ফিরে তাকালো। মাথায় ঢাকা দেওয়া একটি সাইকেল রিকশা গেটের কাছে এসে দাঁড়িয়েছে। ভিতরে একজন মহিলাকে দেখা যাচ্ছে। বয়স অনুমান করা যাচ্ছে না। লাল পাড় সাদা শাড়ি পরা মহিলা যে বেশ ফর্সা তা তার হাত গলা দেখেই বোঝা যাচ্ছে। ছোট একটি ঘোমটা টানা চুলের গোছা কানের পাশ দিয়ে দেখা যাচ্ছে। বাঁ হাতে ঘড়ি ঝকঝক করছে। নিচের দিকে লাল ভেলভেটের স্লিপারের কিছু অংশ দৃশ্যমান। রিকশাওয়ালা বারান্দার দিকেই তাকিয়েছিল। আবার জোরে জোরে কয়েকবার ভেঁপুর শব্দ করল। চাঁদ বারান্দার দিকে এগিয়ে বলল, কি ব্যাপার, কি চাই? রিকশাওয়ালা বলল, একবার এদিকে আসুন বাবু। চাঁদ অবাক চোখে বন্ধুদের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। শম্ভু নিচু স্বরে বলল, কান পাশার খোঁজে এলে বলে দে না, 12টা বেজে গেছে, এখন কোনো কথা হবে না। শম্ভুর কথা শেষ হতে না হতেই মহিলা রিকশা থেকে নিজেই নামলেন। 5 বন্ধুই মুগ্ধ চোখে মহিলাকে দেখল। বয়স প্রায় 30 হলেও অপরূপ লাবণ্যময়ী সুন্দরী এবং দেখলেই অভিজাত বলে মনে হয়। কপালে সিঁদুর নেই, শীথে আবছা রেখা। কাজল কালো চোখে বারান্দার দিকে তাকালেন। ঠোঁটের কোণে ঈষৎ বিব্রত লজ্জার হাসি। গেটে একটি হাত রেখে সুরেলা গলায় জিজ্ঞেস করলেন, চন্দ্রনাথ হালদারের বাড়ি? চাঁদ বলল, হ্যাঁ। তিনি কি এখন বাড়ি আছেন? মহিলা আবার জিজ্ঞেস করলেন। চাঁদ বলল, আমি। ও, আসতে পারি? মহিলা কুণ্ঠিত হেসে অনুমতি চাইলেন। নিমাই বলে উঠল, আসুন না, আসুন। বলতে বলতে সিঁড়িতে পা দিতে গেল। খোকন নিমাইয়ের হাত টেনে ধরে সরিয়ে নিয়ে এলো। নিচু শক্ত স্বরে বলল, আসতে দে না, তুই কোথায় যাচ্ছিস? নিমাইয়ের 2 চোখ রাগে জ্বলে উঠল। খোকনের হাতে ঝাপটা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। মহিলা ইতিমধ্যে সিঁড়ির কাছে এগিয়ে এসেছেন। বাঁ হাতের কবজিতে ঘড়ি দেখে বললেন, 20 মিনিট দেরি হয়ে গেছে। যতীন বলল, তাতে কি হয়েছে, আপনি কান পাশার খোঁজে এসেছেন তো? হ্যাঁ। মহিলা বলতে বলতে বারান্দায় উঠে এলেন। আমি 2-1 মিনিটের বেশি সময় নেব না। চাঁদ চেয়ার দেখিয়ে বলল, বসুন না, আপনি কোথা থেকে আসছেন? মহিলা না বসেই বললেন, খুব কাছে থেকেই আসছি, নিধিরাম ঘাটের কাছে আমাদের বাড়ি। খোকন বলে উঠল, তাই ভাবছিলাম, আপনার মুখ খুব চেনা লাগছিল। আপনি বোধহয় নির্মল শশী নিবাস থেকে আসছেন। মহিলা হেসে বললেন, হ্যাঁ, তবে সেটা আমি জানাজানি করতে চাই না। বলে চাঁদের দিকে ফিরে বললেন, আচ্ছা, আপনি একটা কান পাশা পেয়েছেন বলে জানিয়েছেন? চাঁদ বলল, হ্যাঁ। সেটা কানের ফুল নয় তো? মহিলা বলতে বলতে তার হাতের বটুয়া খুলে ছোট্ট একটি সুদৃশ্য বাক্স বের করলেন। চাঁদ বলল, না, আমি যেটা পেয়েছি সেটা কান পাশাই। মহিলা ছোট বাক্সটি খুলে চাঁদের সামনে মেলে ধরে বললেন, এটা একটু দেখুন। চাঁদ দেখল এবং সবাই ঝুঁকে পড়ে দেখল। একটি শোভন উজ্জ্বল কানের ফুল, মাঝখানে কম করে 7-8 রতির মতো একটি উজ্জ্বল রত্ন। চাঁদ বলল, না, এরকম জিনিস আমি পাইনি। আচ্ছা, এ পাথরটা কিসের? মহিলার মুখে ঈষৎ লাল ছটা লাগল। হেসে বললেন, হিরে। বলেই তিনি বাক্সটি বন্ধ করে বটুয়ার মধ্যে ভরে বললেন, অবশ্যই আমার কানের হীরের ফুল হারাবার কোনো কারণ নেই। আমি ঠিকই অনুমান করেছি একটি ফুল চুরি গেছে, তবু ভাবলাম চোরের হাত ফসকেও হারাতে পারে। বলে তিনি হেসে উঠলেন এবং কপালে হাত ঠেকিয়ে বললেন, আচ্ছা চলি, কিছু মনে করবেন না, আপনাদের সময় নষ্ট করলাম। চাঁদের সঙ্গে কয়েকজনই বলে উঠল, না না, সময় নষ্ট কিসের?
মহিলা বারান্দা থেকে নেমে মুখ ফিরিয়ে বললেন, আমার কথাটা কারোকে বলবেন না। বুঝতেই পারছেন, বাড়ির লোকদের জানাতে পারিনি যে ফুলটা চুরি গেছে, আর সেই জন্যই আমি একটু দেরিতে এসেছি। চাঁদ উৎসুক হয়ে বলল, না না, কারোকে কিছু বলবো না, আপনি নিশ্চিন্ত থাকুন। মহিলা চলে গেলেন। 5 বন্ধু যেন চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে রইল। সকলেই দেখল রিকশাটা চলে গেল। নিমাই বলল, গন্ধটা কিসের ছড়িয়ে রয়েছে, আতর না সেন্টের? খোকন বলল, মনে হচ্ছে হাবু মুখুজ্জের বউ, দারুণ দেখতে না? যতীন বলল, শুনেছি হাবু মুখুজ্জের বউয়ের নাম প্রতিমা, তার মানেই লটঘট। শম্ভু বলল। খোকন বলল, কিসের লটঘট? চাঁদ বলে উঠল, দীপক ঘোষের সঙ্গে তো, গায়ক। শম্ভু হেসে বলল, সবই তো জানিস গুরু। চাঁদ বলল, এখন মনে পড়ছে, বেশ কয়েকদিন দীপক ঘোষের সঙ্গে দেখেছি, কলকাতায়ও যাওয়া আসা হচ্ছে আজকাল। যতীন বলল, নাও, এবার শালা পরের বউয়ের কেচ্ছা আরম্ভ হলো, চল চল বেরিয়ে পড়ি। চাঁদ বলল, কিন্তু হীরের ফুলটা দেখলি? হিরেটার কত দাম হবে ভাবতে পারিস? মিনিমাম 5,000 টাকা। আহ, শালা যদি পাওয়া যেত। শম্ভু বলল, ফিরিয়ে দিয়েও সুখ ছিল। সবাই হেসে উঠল। যতীন বলল, তোরও তাহলে পরের জিনিস ফিরিয়ে দিতে ইচ্ছে করে? এজন্যই বলে, সুন্দর মুখের সর্বত্র জয়। নিমাই বলল, সুন্দরমুখী শুধু বলিস না, প্রতিমা মুখার্জির অন্য অ্যাপিলটার কথাও বল। দীপক ঘোষের উচিত প্রতিমাকে একটা হীরের কানের ফুল গড়িয়ে দেওয়া। চাঁদ বলল, ওসব কথা ছাড়, প্রতিমার কানের ফুলের হীরেটা দেখে এখন কান পাশাটা আমার দেখতে ইচ্ছে করছে। খোকন বলল, হ্যাঁ, একবার দেখেই নি। কাল রাত্রে অন্ধকারে ভালো দেখা হয়নি, এখন দিনের বেলা একবার দেখে নেওয়া যাক। ঠিক বলেছিস, যতীন বলল, নিয়ে আয় চাঁদ। চাঁদ বলল, আমার ঘরে আয় সবাই। চাঁদের সঙ্গে সবাই ওর শোবার ঘরে গেল। চাঁদ ওর আয়না বসানো টেবিলের ড্রয়ার খুলে একটা সিগারেটের প্যাকেট বের করল। খালি প্যাকেটের মুখ খুলে তার ভিতরে আঙুল ঢুকিয়েই ওর ভুরু জোড়া কুঁচকে উঠল। প্যাকেটের ভিতরটা ভালো করে দেখে সেটা এক টানে ছিঁড়ে ফেলল। রাংতা আর সিগারেটের তামাকের গুঁড়ো ছাড়া ভিতরে কিছুই নেই। চাঁদের মুখে উদ্বেগ ফুটে উঠল। বলল, এ কি, কান পাশাটা তো এই প্যাকেটের মধ্যেই রেখেছিলাম, গেল কোথায়? সকলের চোখে মুখেই বিস্মিত জিজ্ঞাসা। যতীন বলল, প্যাকেটের মধ্যেই রেখেছিলি তো? নিশ্চয়ই। চাঁদ বলতে বলতে বড় ড্রয়ারটা গোটাটাই টেনে খুলে ফেলল। গোটা কয়েক টুকিটাকি জিনিস ছাড়া ভিতরে কিছুই নেই। চাঁদ উৎকণ্ঠিত বিস্ময়ে বলল, আশ্চর্য তো, কান পাশাটা তো আমি এখানেই রেখেছিলাম। খোকন বলল, বাকি ড্রয়ারগুলো খুলে দেখ। চাঁদ প্রত্যেকটি ড্রয়ার খুলে খুলে দেখল, সমস্ত জিনিস ওলটপালট করল। চাঁদের মুখে ঘাম দেখা দিল। ও সুটকেস খুলে জামা কাপড় বের করে ঘরময় ছড়িয়ে ছিটিয়ে দিল। যতীন বলল, কাল রাত্রে যে জামা গায়ে দিয়েছিলি তার পকেটটা দেখতো। দেওয়ালের র্যাকের গায়ে ঝোলানো পাঞ্জাবির পকেট খোকন নিজেই দেখল। পকেট শূন্য, কিছুই নেই। শম্ভু আর নিমাই ঘরের চারদিকে খাটের তলায় খুঁজতে আরম্ভ করল। চাঁদ উদ্বেগে আর উত্তেজনায় অস্থির হয়ে উঠল। বলল, সর্বনাশ, কি হবে? তোর ঘরের দরজা কি রাত্রে খোলা থাকে? যতীন জিজ্ঞেস করল। চাঁদ মাথা নেড়ে বলল, কখনোই না, যদিও খুলে শুলেও কোনো ভয় নেই। দরজাটা তো ভেতর বাড়ির, তবু আমার অস্বস্তি হয়। কি অবস্থায় শুয়ে থাকবো কে জানে, ভোরবেলা উঠে খুলে দিয়ে আবার শুয়ে পড়ি। খোকন জিজ্ঞেস করল, সকালে তোর ঘরে কে কে এসেছে? চাঁদ বলল, মালা বিছানা তুলেছে, ঘর পরিষ্কার করেছে, বাইরের লোক কেউ আসেনি। বলেই ও চিৎকার করে ডাকল, মালা, এই মালা। নিমাই বলল, হয়তো অন্য প্যাকেটে রেখেছিলি, মালা সেটা ঝেঁটিয়ে বাইরে ফেলে দিয়েছে। নিমাইয়ের কথা শেষ হবার আগেই
মালা ছুটে এসে বলল, কি বলছো ছোটদা? তুই আমার ড্রয়ারে হাত দিয়েছিলি? চাঁদ সন্দিগ্ধ উদ্বেগে জিজ্ঞেস করল। মালা অবাক চোখে তাকিয়ে বলল, না তো, আমি তো কোনো দিন ওসবে হাত দিই না। যতীন জিজ্ঞেস করল, ঘর থেকে কোনো কাগজের মোড়ক বা সিগারেটের প্যাকেট ঝাড়ু দিয়ে ফেলেছিলি, মনে আছে? মালা একটু ভেবে মাথা নেড়ে বলল, না, সেরকম কিছু ছিল না তো। যতীন বলল, হ্যাঁ রে চাঁদ, কাল রাত্রে পালেদের পোড়ো বাগান থেকে ফেরার সময় পকেট থেকে পড়ে টড়ে যায়নি তো? কখনো না, চাঁদ বলল। কাল রাত্রে আমি কানপাশাটা খুলে দেখেছি, সিগারেটের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ড্রয়ারে রেখেছি। শম্ভু বলল, কিন্তু আজ সকালে তো দেখিসনি? দেখবার দরকার মনে করিনি, তাই দেখিনি, চাঁদ বলল। খোকন বলল, ব্যাপারটা একটা বিচ্ছিরি কেলেঙ্কারি হয়ে যাবে দেখছি। জোড়ার আসল কানপাশাটা নিয়ে কেউ যদি আসে তখন কি হবে? যতীন বলল, যদি আবার কি? যার কানপাশা হারিয়েছে আমাদের নোটিশের কথা সে জানবেই, খোঁজ নিতেও ঠিক আসবে। ওহ, আমার মাথাটা এবার সত্যি খারাপ হয়ে যাবে। চাঁদ সত্যি মাথায় হাত দিয়ে খাটে বসে পড়ল। খোকন বলল, মাথা খারাপ করলে তো হবে না, করলেও জমে ছাড়বে না। নোটিশ দিয়ে এখন কানপাশা হারালে সত্যি সত্যি পুলিশের হাঙ্গামায় পড়তে হবে। নিমাই বলে উঠল, ওরে বাবা, আমি শালা আর এসবের মধ্যে নেই, পুলিশকে আমার বড্ড ভয়। যতীন বলল, বৌদিকে ডেকে একবার জিজ্ঞেস করলে হয় না? মালা তখনও দাঁড়িয়েছিল। খোকন বলল, এই যা তো, বৌদিকে একবার আসতে বল। মালা ছুট দিল। চাঁদের মাথা তখন ভোঁ ভোঁ করতে আরম্ভ করেছে, ওর সারা গা দিয়ে ঘাম ছুটছে। এইটুকু সময়ের মধ্যেই চোখের কোল বসে মুখটা চুপসে গিয়েছে, চোখের দৃষ্টিতে উদ্বেগ আর বিভ্রান্তি। পরি এসে ঘরে ঢুকল, বলল, আবার তোমাদের কি হলো? সর্বনাশ হয়ে গেছে বৌদি, যতীন বলল। কানপাশাটা চাঁদ সিগারেটের প্যাকেটের মধ্যে পুরে ড্রয়ারে রেখেছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। পরি চোখ বড় করে বলল, যা চলে, যা নিয়ে এত কাণ্ড সেটাই খোয়া গেছে। চাঁদ পরীর মুখের দিকে তাকিয়েছিল। পরি চাঁদের দিকে দেখে বলল, এখন কি করবে? আমাকে গলায় দড়ি দিতে হবে, চাঁদ বলল, তাছাড়া আর কোনো উপায় নেই। পরি বলল, ও বাবা, সে আর এক কেলেঙ্কারি, বাড়িতে এসে পুলিশ তোলপাড় করবে। তাছাড়া আইবুড়ো দেওর গলায় দড়ি দিলে বৌদির দিকেই আগে সকলের নজর পড়বে। কি বলো যতীন ঠাকুরপো? যতীন অবাক চোখে পরীর দিকে তাকালো। বৌদির স্বরে কি কৌতুকের আভাস? ও বলল, গলায় দড়ি দিলেও পুলিশ আসবে, কানপাশাটা হারালেও পুলিশ আসবে। এখন কি উপায় তাই বলুন। আমি কি উপায়ের কথা বলবো ভাই? পরি যেন অসহায় উদ্বেগে বলল, আমি তো কানপাশার সাত পাঁচ কিছুই জানি না। ঠাকুরপো আগে আমাকে কিছুই বলেনি, ভেবেছিল পাছে আমিই কানপাশাটা মেরে দিই। চাঁদ ক্ষীণ করুণ স্বরে বলল, তোমার পা ছুঁয়ে বলছি বৌদি, আমি মোটেই তা ভাবিনি। লোক জানাজানির জন্যই আমি গোপন রাখতে চেয়েছিলাম। তার দরকারও ছিল, যতীন বলল। আপনি তো নিজের চোখেই দেখলেন বৌদি, কত রকমের ফেরেববাজ কানপাশাটা হাতাবার তাল করছে। পরি বলল, তার দেখিনি, বুড়ো মাস্টারটা পর্যন্ত শকুনের মতো ঝাঁপিয়ে এসেছে। কিন্তু তোমরা তোমাদের দাদাকে খুঁজে আনতে গেলে না? তাই তো যাচ্ছিলাম বৌদি, খোকন বলল। তার আগে কানপাশাটা একবার দেখতে এসে আক্কেল গুড়ুম। চাঁদের সঙ্গে এখন আমরাও ফ্যাসাদে পড়ে গেছি। পরি চোখের কোণে একবার চাঁদকে দেখে বলল, তা বেশি ওস্তাদি করতে গেলে আক্কেল গুড়ুম তো হবেই। তা না হলে ওরকম একটা দামি জিনিস কেউ ওভাবে খোলা ড্রয়ারে রাখে? সকলের চোখে মুখেই একটা ব্যাকুল প্রত্যাশা আর উদ্বেগ। সকলেই পরীর মুখের দিকে তাকিয়ে রইল। পরি আবার বলল, আমার তরকারি পুড়ে যাচ্ছে উনুনে, আমি আর দেরি করতে পারছি না, তোমরা তাড়াতাড়ি তোমাদের দাদাকে খুঁজে ডেকে নিয়ে এসো। বলেই সে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। যতীন দুপা এগিয়ে বলে উঠল, কিন্তু বৌদি? যা বলছি তাই করো। পরি মুখ ফিরিয়ে বলল,
তার কৌতুকের ছটায় ঝিলিখানা দৃষ্টি চাঁদের দিকে। চাঁদ খাট থেকে লাফিয়ে পড়ে চিৎকার করে উঠল, বৌদি! পরি বলল, আমার তরকারি পুড়ে যাচ্ছে। চাঁদ ছুটে পরির সামনে গিয়ে বলল, বৌদি, ওহ, তোমাকে আমার করতে ইচ্ছে করছে। পরি ঝটিতি সরে গিয়ে উৎকণ্ঠিত স্বরে ধমক দিয়ে বলল, আমাকে আবার তোমার কি করতে ইচ্ছে করছে? হ্যাঁ, গায়ে হাত দিলে মারবো কিন্তু। না না, পেন নাম করতে ইচ্ছে করছে বলেই চাঁদ পরির পায়ের উপর লুটিয়ে পড়ল। খোকন চিৎকার করে উঠল, 3 চিয়ার্স ফর বৌদি। বাকিরা চিৎকার করে বলল, হিপ হিপ হুররে। পরি প্রায় দৌড়ে পালিয়ে গেল। মালা তখন খিলখিল করে হাসছে। যতীন চাঁদকে মেঝে থেকে তুলে বলল, আর পড়ে থাকতে হবে না, বৌদি চলে গেছে। সত্যি বৌদির জবাব নেই। খোকন আবার বলল। চাঁদকে নিয়ে সবাই আপাতত দাদাকে খুঁজতে চলল। 4 সপ্তাহ, 4টি রবিবার অতিক্রম করে গেল। কানপাশার প্রকৃত দাবিদারের দেখা পাওয়া গেল না, কিন্তু চাঁদের মাথাটা সত্যি খারাপ হতে বসেছে। সেটাও ওর একলার না, মাথা খারাপ অবস্থা ওর বন্ধুদেরও, সেই সঙ্গে ওর দাদা বৌদিরও। বৌদির মাথা খারাপ, ছুটির দিনে বাড়িতে দুবেলা লোকের ভিড়। ছুটির দিন ছাড়াও কানপাশার খোঁজে যখন তখন অনুসন্ধানী নারী পুরুষের আবির্ভাব, আর তার মোকাবিলা করতে হচ্ছে পরীকে। তার অবাক ক্রুদ্ধ জিজ্ঞাসা, লোকগুলো কি চোখের মাথা খেয়েছে? ভালো করে নোটিশটাও পড়েনি? দিন নেই ক্ষণ নেই, যখন তখন বাড়িতে এসে হাঁক ডাক করে কড়া নাড়লেই হলো। তথাপি পরীকেই যেন কিঞ্চিত খুশি দেখায়। তার ধারণা অথবা প্রত্যাশা কানপাশার দাবিদার কেউ নেই, থাকলেও সে আর ইহজগতে নেই। তার এই মনোভাব নিয়ে স্বামীর সঙ্গে কেবল মতবিরোধ না, রীতিমতো বিবাদ চলছে। চাঁদের পক্ষে এই পরিস্থিতি আরও দুঃসহ। বস্তুত চাঁদের অবস্থাই সব থেকে মর্মান্তিক। বিজ্ঞাপন অনুযায়ী রবিবার আর ছুটির দিনের দুবেলায় নানা ধরনের লোকের ভিড় তো আছেই। রাস্তাঘাটে বেরোলেও সকলের একটি জিজ্ঞাসা, এবং তার সঙ্গে নানা রকমের মন্তব্য। কারখানায় যেতে ট্রেনে সহযাত্রীদেরও একই কথা। এমনকি কারখানায় ওর বেয়নেট সেকশনেও কাজের সময়েও সহকর্মীদের কানু ছাড়া গীত নেই। সেকশন থেকে ক্যান্টিনে, ক্যান্টিন থেকে ইউরিনাল বাথরুমে কোথাও নিষ্কৃতি নেই। কানপাশা কানপাশা কানপাশা। এ বিষয়ে জবাব এবং কৈফিয়ত দেওয়াটা যেন একটা বাধ্যবাধকতার দায়। সারাদিনের কাজের শেষে এর থেকে রেহাই নেই ক্লাবে গিয়েও। কানপাশা নিয়ে কত রকমের যুক্তি তর্ক গল্পের উদ্ভব যে হতে পারে আগে কখনো ভাবা যায়নি। তার ধাক্কাটা যতীন, খোকন, শম্ভু, নিমাইয়ের উপরও এসে পড়ে। তর্ক থেকে এমন উষ্মার পরিস্থিতি উদ্ভব হয়, হাতাহাতির উদ্যোগ হয়। চাঁদ মাঝে মাঝে অবাক হয়, এত মেয়ের কানের অলংকার কি করে হারায়। মতলববাজ ফেরেববাজদের কথা বাদ দিলেও কানের দুল, কানপাশা, ফুল, মাকড়ি, রিং হারানোর প্রকৃত সংখ্যাও বিস্ময়কর। একটি ঘটনার মধ্য দিয়ে চাঁদের এই অভূতপূর্ব অভিজ্ঞতাটি হলো। তাবৎ দেশের হিসাব হলে মেয়েদের অলংকার হারানোর পরিসংখ্যান একটি রীতিমতো সমীক্ষার বিষয়। এই সঙ্গে মতলববাজদের একটা পরিসংখ্যানও নেওয়া যেতে পারে। অনুসন্ধানীদের মধ্যে এরকম মতলববাজদের ভিড়ও কম হচ্ছে না। তারা বিভিন্ন চরিত্রের, বিভিন্ন পেশার লোক, এবং তাদের মধ্যে কয়েকজন স্ত্রীলোকের দেখাও পাওয়া গিয়েছে। চাঁদের মনে হয়েছে আসলে এরা এক ধরনের সুযোগ সন্ধানী তঞ্চক। শহরের স্বর্ণকার গোপাল খবরটা জানার পর থেকেই চাঁদের পিছনে লেগে আছে। তার বক্তব্য, চাঁদ বৃথাই কানপাশার প্রকৃত দাবিদারের অপেক্ষা করছে। এটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ছাড়া কিছুই না। তার চেয়ে কানপাশাটা গোপালকে বিক্রি করে দেওয়া অনেক বুদ্ধিমানের কাজ, এবং তার ধারণা চাঁদ কানপাশাটা বিক্রি করে দেবার কথাই নিশ্চয় ভাবছে, কেবল দর বাড়াতে চাইছে। এই ধারণার বশবর্তী হয়ে গোপাল স্বর্ণকার 800 টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছে। চাঁদ হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারে না। এর ওপরে এ ঘটনাকে কেন্দ্র করে দাদা বৌদির ঝগড়া লেগেই আছে। আদৌ যার কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু বাড়িতে টেকা দেয়। কিন্তু আসলে ব্যাপারটা কি? 1 মাসের ওপর হয়ে গেল, এখনও
প্রকৃত দাবিদার এসে জুটল না? কাকপক্ষীরও বিষয়টা জানতে বাকি নেই। লোকের ভিড়ের অন্ত নেই, অথচ আসল লোকের পাত্তা নেই। যার কানপাশা সে কি এ তল্লাটের লোক না? তাও যদি না হয়, খবর পাওয়া উচিত ছিল। খবর পেয়ে অনেক দূর দূরান্ত থেকে লোক সন্ধান করে গিয়েছে। কে এমন মানুষ হতে পারে, সে নারী বা পুরুষ যাই হোক, এমন একটা দামি জিনিস হারিয়েও নিশ্চিন্ত হয়ে বসে আছে? কানপাশা আর কানপাশার মালিককে নিয়ে চাঁদের জল্পনা কল্পনারও শেষ নেই। সে কি বৃদ্ধা না তরুণী, বিবাহিতা না অবিবাহিতা, বহু রকম চিন্তার মধ্যে দিয়ে বহু রকমের চেহারা ওর চোখের সামনে জেগে উঠল, ভেসে গেল, কিন্তু দিশা কিছুই মিলল না। এমনকি মৃত্যুদের পোড়ো বাগানের যেখানে কানপাশাটা কুড়িয়ে পেয়েছিল, সেখানেও চাঁদ উঁকি না দিয়ে পারেনি। কেমন একটা চুম্বকের মতো আকর্ষণই যেন ওকে সেখানে টেনে নিয়ে গিয়েছে। অনেকটা খুনি যেমন তার খুনের জায়গায় লুকিয়ে একবার ঘুরে আসে, সেই রকম। অথচ ও চুরিও করেনি, খুনও করেনি, তথাপি সেই জায়গাটিতে গিয়ে ও কল্পনা করার চেষ্টা করেছে কে কবে গিয়েছিল এ পথ দিয়ে, যার কান থেকে কানপাশা খুলে পড়ে গিয়েছিল। এমনভাবে কানপাশাটা পড়েছিল নিতান্ত অসাবধানেই ওরকম ঘটতে পারে। চাঁদের এখন মনে হতে লাগলো বিষয়টা হত্যা রহস্যের থেকেও জটিল। আদৌ কি কানপাশার প্রকৃত দাবিদার কোনো দিন আসবে? ওর বন্ধু যতীন আর খোকনও এখন আশা হারাতে আরম্ভ করেছে। শম্ভু আর নিমাই উৎফুল্ল হয়ে উঠছে, শেষ পর্যন্ত ওদের ইচ্ছাই ফলবতী হবে। চাঁদ কানপাশাটা বৌদির হেফাজতেই রেখেছে, কারণ সেটাই নিরাপদ। কিন্তু বৌদিরও আশা কানপাশার দাবি করতে আর কেউ আসবে না। অতএব ঠাকুরপো, ওটা তোমার বউয়ের কপালেই নাচছে। কানপাশার হিরে মুক্ত সোনা দিয়ে আমি অন্য কিছু গড়িয়ে তোমার বউয়ের মুখ দেখব, আর আমার বোনকে যদি বিয়ে করো, ঠিক অমনি আরেকটি কানপাশা আমার বাবাকে গড়িয়ে দিতে বলবো। চাঁদের পক্ষে এসব কথার জবাব দেওয়া কঠিন, কারণ এসব কথার কোনো জবাব হয় না। ঘটনার ষষ্ঠ রবিবারের আগের দিনের শনিবারের সন্ধ্যায় যতীন কথায় কথায় চাঁদকে জানালো কলকাতা থেকে ওর এক পিস্তুত শালি এসেছে। অবিবাহিতা শালিটি চাঁদকে তার হাত দেখাতে চায়। একটা ছকও নাকি সঙ্গে করে এনেছে। কলকাতা থেকে ইতিপূর্বেও ওর এই শালি 2-3 বার এখানে বেড়াতে এসেছে। তখন সে চাঁদের জ্যোতিষীর কথা শুনেছে। এবার সে একেবারে নাছোড়বান্দা। শালি বলেছে চাঁদকে হাত আর একবার দেখাবার জন্যই বিশেষ করে এবার এখানে এসেছে। চাঁদ রুখে উঠে বলেছিল, রাত পোহালে কানপাশার জন্য রাজ্যের আজে বাজে লোক আসে, তাদের সঙ্গে কথা বলবো না তোর শালির হাত আর ছক দেখব শুনি? যতীন বলেছিল, আমি বেনুকে মানে শালিকে নিয়ে একটু আগেই যাব, তুই 2 মিনিটে যা হোক একটু দেখে দিস। তুই আমার বন্ধু, বেচারি কলকাতা থেকে এসেছে, একটু না দেখে দিলে ভারী বেইজ্জত হয়ে যাব। কানপাশার জন্য যারা আসবে তাদের আমরা দেখব। চাঁদ মোটেই খুশি হয়নি। 1.5 মাসে জ্যোতিষী চর্চা ওর মাথায় উঠে গিয়েছে, কিন্তু যতীনকে ফেরানো ওর পক্ষে কঠিন। অন্যান্য বন্ধুরা যতীনের পিছনে লেগেছিল। যতীন বলেছিল, আইবুড়ো মেয়েরা তো জানতে চায় একটা মাত্র কথা, কবে বিয়ে হবে, বর কেমন হবে। চাঁদ 2 মিনিটেই তার জবাব দিয়ে দিতে পারে। চাঁদ রাজি হয়েছিল, কিন্তু রবিবারের সকালেও না, বিকালেও না, সন্ধেবেলায়। কারণ চাঁদের কাছে এখনও কানপাশার অনুসন্ধানীদের সঙ্গে দেখা করাটাই বড় কথা। বলা যায় না, যে কোনো দিনই আসল দাবিদার এসে পড়তে পারে। অতএব সেই সময়টি বাদ দিয়ে যতীনের শালির হাত আর ছক দেখা হবে। সেই কথা অনুযায়ী যতীনের সঙ্গে রবিবারের সন্ধ্যায় ওর পিস্তুত শালি বেনু এলো চাঁদের বাড়িতে। চাঁদের মনটা মোটেই ভালো ছিল না, কারণ প্রকৃত দাবিদার কেউ আসেনি। যতীন পরিচয় করিয়ে দিল বেনুর সঙ্গে। বেনুকে দেখে চাঁদের হতাশা আর বিরক্তি ভরা মনটা একটু দুলে উঠল। বিব্রত সংকোচের মধ্যেও গুমোট মনের কোথায় যেন একটু বাতাস লেগে গেল। লাগবার কথা। নাতি দীর্ঘ স্বাস্থ্যবতী বেনু অষ্টাদশী কিনা সে হিসেব পাওয়া সম্ভব না, কিন্তু সে তন্নি শ্যামা শিখরদশনা বটে। আয়ত চোখ দুটি বিস্তৃত, কালো তারা দুটি তারুণ্যের কৌতুকে ঝলকানো,
আজকাল চুল বাঁধাটা সবসময় সাজসজ্জার মধ্যে পড়ে না। বেনুরও নরম কালো চুল খোলা, ঘাড়ের পাশ দিয়ে পিঠে ছড়ানো, লাল পাড় বেগুনি রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে ওর দু হাতে লাল বেগুনি বেলোয়ারি চুড়ির গোছা। এছাড়া নাকে একটি ক্ষুদ্র নথের মতো রিং লাগানো, আর কোনো অলংকার নেই। বেনুর মুখে ছিল সলজ্জ হাসি, কিন্তু দু চোখের তারা দিয়ে যেন চাঁদের সুদূর হৃদয় পর্যন্ত বিদ্ধ করে দেখল। বেনুর দৃষ্টিপাতে চাঁদ নিজেই কেমন বিব্রত হয়ে উঠল এবং খুশি হয়ে আর একবার তাকাতে গিয়ে লজ্জা পেয়ে গেল, অথচ তৃষ্ণাটা রইল জেগে। পরিচয়ের পালাটা কোনো রকমে কপালে হাত ঠেকিয়ে সারবার পরেই যতীন বলল, মনে রেখো বেনু, চাঁদকে আমি অনেক বলে কয়ে রাজি করিয়েছি। তোমাকে আগেই বলেছি ওর মন মেজাজ মোটেই ভালো নেই, তুমি বেশিক্ষণ সময় নেবে না। বেনু হেসে উঠে একবার চাঁদকে দেখে নিয়ে বলল, আহ যতীন দা, সে কথা তো অনেকবার বলেছেন, সেই কান পাশার ব্যাপার তো। আমি তো বলেছি আমি মোটেই দেরি করব না। ঠিক আছে ঠিক আছে, চাঁদ বলে উঠল, এসে যখন পড়েছেন আমি যতটুকু যা পারি তা দেখে দেব। বেনু কিঞ্চিত ঠোঁট ফোলানো অভিমানের স্বরে বলল, দেখুন না, যতীনদা খালি আমার পেছনে থোপ কাটছেন। আপনার কথা এত শুনেছি, অনেকবার ভেবেছি আসব। চাঁদ বলল, না না, আমার কথা আর বেশি শোনবার কি আছে, একটু আধটু চর্চা করি। বেনু বলল, ইস, একটু আধটু? লোকে বলে আপনার কথা দৈব বাণীর মতো সত্যি। চাঁদ লজ্জায় আর সংকোচে বলে উঠল, না না, এ আবার কি কথা? যতীন হেসে উঠল, বলল, ঠিক আছে বেনু, চাঁদকে আর তেল দিতে হবে না, তোমার হাত ছক ও দেখে দেবে। বেনু চাঁদের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, দেখছেন তো যতীনদা কী সব বলছে, আমি নাকি আপনাকে তেল দিচ্ছি। বেশ, তাহলে থাক। চাঁদ বলে উঠল, আপনি যতীনের কথায় কান দিচ্ছেন কেন? ওর কথা ছাড়ুন। যতীন একবার চাঁদের দিকে দেখে নিয়ে বেনুর দিকে তাকিয়ে বলল, ও বাবা, আবার মেজাজও দেখাচ্ছ? মোটেই মেজাজ দেখায়নি। বেনু ঘাড়ে ঝাঁকুনি দিয়ে বলল, তা বলে আপনি যা তা বলবেন কেন? গুণীকে গুণের কদর করলে বুঝি তেল দেওয়া হয়? আপনিই তো বলেছেন চাঁদবাবুর জ্যোতিষী একেবারে অব্যর্থ। চাঁদ এসব কথায় লজ্জা পাচ্ছিল, আর তা থেকে মুক্তির জন্য বলল, ওসব কথা থাক, আপনি বসুন। দেখ চাঁদ, বেনুকে তুই আপনি আপনি করে বলিস না, যতীন বলল, ও আমার বউয়ের থেকে মিনিমাম 4 বছরের ছোট। চাঁদ বলল, আচ্ছা, সেটা পরে দেখা যাবে। পরে না, এখনই, বেনু বলল, কিন্তু একটা কথা বলে ও যতীনের দিকে ফিরল। আমি যখন হাত দেখাবো, যতীনদা তুমি সামনে থাকতে পারবে না, তাহলে আমি একটা কথাও ওকে বলতে পারবো না। চাঁদের সঙ্গে যতীনের দৃষ্টি বিনিময় হলো। যতীন চোখের ইশারা করে বলল, বুঝেছি বুঝেছি তুমি কি বলবে, ঠিক আছে, আমি সামনে থাকবো না, তা বলে আমার বন্ধুর সঙ্গে যেন আবার কোনো রকম বাঁধিয়ে বসো না, নারী জাতি বলে কথা। বেনু ওর কালো সরু ভুরু কুঁচকে বলল, মানে? চাঁদ ধমক দিয়ে বলল, এই যতীন, কী সব বাজে কথা বকছিস? ক্লাবে যেতে দেরি হয়ে যাবে। যতীন হেসে বলল, ওকে, আমি তাহলে ক্লাবেই চলে যাই, তুই বেনুর হাত ফাত দেখ। চাঁদ বেনুকে দেখিয়ে বলল, তারপরে ও তোদের বাড়ি ফিরবে কেমন করে? সে আমি ঠিক চলে যাব, বেনু বলল, কাছেই তো, বেশি দূরে তো নয়। আরে ওরা হলো কলকাতার মেয়ে, যতীন বলল, ওদের এত ভয় নেই, না হয় তুই তো আছিস, বেনুকে আমাদের বাড়ির কাছে ছেড়ে দিয়ে ক্লাবে চলে আসিস। এই সময়ে পরি বাইরের ঘরে ঢুকল, বিশেষ করে বেনুকেই দেখে নিয়ে বলল, কি ব্যাপার, কানপাশার মালিককে পাওয়া গেল নাকি? যতীন বলল, না বৌদি, কানপাশার মালিক না, ও আমার পিস্তুত শালি, কলকাতা থেকে এসেছে, অনেক দিনের সাধ, ওর হাত আর ছক চাঁদকে দেখাবে, তাই নিয়ে এসেছি। পরি দমকা নিঃশ্বাস ফেলে বলল, তবু বাঁচোয়া, আমি ভাবলাম আবার কেউ বুঝি কানপাশার খোঁজে এসেছে। যতীন বেনুকে বলল, ইনি হলেন আমাদের বৌদি, অর্থাৎ চাঁদের বৌদি। বেনু কয়েক পা এগিয়ে পরীকে নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল।
পরি ব্যস্ত ত্রস্ত হয়ে বলল, আহা থাক থাক, এসব আবার কেন ভাই? বলে বেনুর চিবুকে হাত দিয়ে মুখটি তুলে ধরে দেখে বলল, মুখটি দেখছি বেশ চাঁদপানা, তোমার বোনের থেকেও? চাঁদ অস্ফুট স্বরে কথাটি বলেই যতীনের দিকে তাকিয়ে জিভ কাটল। পরি দৃপ্ত চোখে তাকিয়ে বলল, কি বললে? চাঁদ হাত জোড় করে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে মাইরি, ক্ষমা করে দাও। পরি তথাপি ঝংকার দিয়ে বলল, পরিবামনি সত্যি কথা বলতে পেছপা হয় না, বুঝেছ? সে কালোকে কালোই বলে, হিরেকে হিরেই বলে। আমার বোনের সঙ্গে তুলনা দেবার কি আছে শুনি? আমার বোনের থেকে এ দেখতে অনেক সুন্দর তো বটেই, সে কথা বলবো না কেন? তুমি আমার বোনকে বিয়ে করবে না বলে কি আমি মিথ্যে কথা বলবো? তুই একটা রাস্কেল। যতীন চাঁদকে ধমক দিয়ে বলল, বৌদিকে তোর এসব কথা বলতে লজ্জা করে না? চাঁদ তখনও পরীর দিকে হাত জোড় করেছিল, বলল, বলছি তো অন্যায় হয়ে গেছে, আর কখনো বলবো না। বেনুর চোখে তখন কৌতুকের দুটি ঝিকিমিকি করছে, একটা উদ্গত হাসি যেন থমকিয়ে রয়েছে সেখানে। পরি বলল, যা খুশি তাই বলো, জবাব একদিন পাবে। বলে বেনুকে বলল, তুমি ভাই রূপসী মেয়ে, কেন মিছিমিছি হাত দেখাতে এসেছো? আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার খুব ভালো বর জুটবে, কিছু ভাবতে হবে না। আমি বলছি তুমি সুখী হবে। তবু এসেছো, তখন জ্যোতিষ্ক ঠাকুরের কাছে হাত দেখাও। যাবার আগে একটু চা খেয়ে যেও, কেমন? বেনু সলজ্জ হেসে ঘাড় কাত করে সম্মতি জানালো। পরি চাঁদের দিকে এক ছলক কুপিত দৃষ্টি হেনে নিজের ঘরের দিকে চলে গেল। যতীন বেরিয়ে যাবার আগে বলল, চাঁদ, আর ঝামেলা পাকাসনি, আমি চললাম। চাঁদ বেনুর দিকে তাকালো, সংকোচে হেসে বলল, বৌদিকে কোনো কথা বলে পার পাবার উপায় নেই, উনি কিন্তু মানুষটি ভালো। বেনু বলল। চাঁদ বলল, তার জানি না, 100 ভাগ। তবে ওরকম কথা বলতে গেলেন কেন? বেনু কৌতুকে হেসে বলল। চাঁদ একবার পরীর ঘরের দরজার দিকে দেখে নিয়ে বলল, ভালো মানুষদের মাথায় কোনো কোনো ব্যাপারে ছিট থাকে তো, এটা তার প্রমাণ। যদিও কথাটা সত্যি আমার মুখ ফসকেই বেরিয়ে গেছে। বেনু হাসতে গিয়ে মুখে হাত চাপা দিল। ওর বেলোয়ারি চুড়ির গোছায় ঝনাত করে শব্দ হলো। বলল, উনি বুঝি ওর বোনের সঙ্গে আপনার বিয়ে দিতে চান? চাঁদ প্রশ্নটা এড়িয়ে গিয়ে এক কোণে টেবিল ঘিরে কয়েকটি চেয়ার দেখিয়ে হেসে বলল, বসুন, আপনার ছকটা কোথায়? বেনু কোমরের কাছে গোঁজা রুমালের পাশ থেকে এক টুকরো কাগজ বের করে বলল, আমার কথার জবাব দিলেন না কিন্তু। 2 ভাইয়ের বউ 2 বোন তো ভালোই, সংসারে শান্তি থাকে। সে কথা কেউ হলফ করে বলতে পারে না। 2 বোনই হয়তো বাড়ি ফাটিয়ে। চাঁদ কথাটা শেষ না করে বৌদির ঘরের দিকে চেয়ে বলল, আপনি বসুন, আমি কাগজ কলম নিয়ে আসি। বেনু একটা চেয়ারে বসল, তাকালো ঘরের চারিদিকে। ওর চোখে মুখে এক মুহূর্তের জন্য ফুটে উঠল একটা উৎকণ্ঠিত জিজ্ঞাসা। চাঁদের ঘরের দরজার দিকে দেখে পরীর দরজার দিকে তাকালো। ওর চিবুক আর নাকের ডগা ঘেমে উঠেছে। পরি বেরিয়ে এলো তার শোবার ঘরের থেকে। ভিতরের অংশে যেতে উদ্যত হয়ে বেনুকে একলা বসে থাকতে দেখে বলল, তুমি একলা বসে আছো? তাও ঠাকুরপো পাখাটা খুলে দিয়ে যায়নি? বলে সে নিজেই এগিয়ে এসে পাখার সুইচ টিপে দিল। বেনু স্বস্তি পেয়েও বলল, আমার খুব গরম লাগছে না। তা আমি খুবই বুঝেছি। পরি হেসে বলল, কলকাতায় তোমাদের বাড়ি কোথায়? বেনু বলল, ভবানীপুর। কবে এসেছো এখানে? কাল। পরি বলল, আমাদের বাড়িতে যা অবস্থা চলছে তার কহতব্য নয়। শুনেছ বোধহয় যতীন ঠাকুরপোর কাছে? কান পাশার কথা তো? বেনু বলল। পরি বলল, হ্যাঁ, তাহলে শুনেছ সবই। আমাদের এখন পাগল হতে বাকি আছে। মনে মনে অবাক হয়ে ভাবি, এমন কোন মুখপুরি মেয়ে আছে অমন একটা দামি কানপাশা হারিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছে? কানপাশাটা খুব দামি বুঝি? বেনুর স্বরে গভীর ঔৎসুক্য। পরি একবার চাঁদের ঘরের দরজার দিকে দেখে গলার স্বর নামিয়ে বলল, মেলাই দামি কানপাশা। এদের আবার ধারণা কেউ জেনে ফেললে গোলমাল হয়ে যাবে। তা তুমি তো আর কানপাশার খোঁজে আসনি, তোমাকে বলতে পারি।
তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, কানপাশার খোঁজে কত মতলববাজ ফেরেববাজ যে এলো। বলে সে আর একবার চাঁদের দরজার দিকে দেখে নিয়ে বলল, সোনার অমন জাফরির কাজ চোখে বড় একটা দেখা যায় না। মাঝখানে একটা হিরে বসানো আছে, খাঁটি হিরে। আমার স্বামী বলেছে ওটার দামই নাকি কম করে 2-2.5 হাজার টাকা হবে। বেনুর গলা দিয়ে আচমকা একটা শব্দ বেরোলো। পরি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো? বেনু চমকিয়ে ব্যস্তভাবে বলল, কিছু না, ঢেকুর উঠেছে। কিন্তু ওর চোখের ব্যগ্র কৌতূহলিত দৃষ্টি ও মুখের ব্যাকুল অভিব্যক্তি অন্যরকম দেখাচ্ছে। পরি বলল, দিদির বাড়িতে অবেলায় অনেক ভালো মন্দ খেয়েছ, তাই তো? বেনু বলল, কানপাশাটায় কেবল একটা হিরে বসানো? না, হিরেটা চারপাশে আবার ছোট ছোট মুক্তও আছে। পরি বলল। বেনুর গলায় আবার হিক্কা ওঠার মতো শব্দ হলো। পরি বলল, একটু জল এনে দিই, খাও। না না, কোনো দরকার নেই। বেনু বাধা দিয়ে বলল, কানপাশাটার কথাই শুনি। পরি হেসে বলল, তোমারও তাহলে কানপাশার কথা শুনতে ইচ্ছে করছে? আর কি বলবো বলো, হীরের মতো মুক্তগুলোও খাঁটি, কালচার করা মুক্ত না। বেনুর আবার হিক্কা উঠল, তাড়াতাড়ি মুখে হাত চাপা দিল। পরি বলল, সোনার ওপরে যা কাজ, সমস্ত লণ্ডভণ্ড হয়ে গেছে। চাঁদের চিৎকার শোনা গেল, কিছুদিন এই কানপাশার হিড়িকে ঘরের জিনিসপত্র খুঁজেই পাওয়া যায় না। বলতে বলতে ও বেরিয়ে এলো। পরি বলল, কি হলো? চাঁদের এক হাতে একটা নোটবই আর কলম, বলল, কাগজ পেন্সিল কোথাও খুঁজে পেলাম না। নিজেদের খুঁজে পাওয়াই দায়, তাই আবার কাগজ পেন্সিল। পরি বলে চলে যাবার আগে বেনুকে বলে গেল, বসো ভাই, আসি। তবে আমার দেওর কিন্তু একজন খাঁটি জ্যোতিষ। চাঁদ মাথার ওপরে বড় আলোটার সুইচ টিপে জ্বালল। উজ্জ্বলতর আলোয় ঘর ভরে উঠল। বেনুর মুখোমুখি চেয়ারে বসে হাত বাড়িয়ে বলল, দিন, ছকটা দিন। বেনু ছকটা দিয়ে বলল, এখনো আপনি করেই বলছেন? চাঁদ হেসে বলল, নতুন তো, হয়ে যাবে। বলে কাগজে আঁকা ছকটা টেবিলের ওপর পাতল। বেশ খানিকক্ষণ মনোযোগ দিয়ে দেখতে লাগলো। বেনু কেবল ঘরের আশেপাশে দেখছে আর মাঝে মাঝে চাঁদের নত মুখের দিকে। ওর চোখে মুখে একটা রুদ্ধ উৎকণ্ঠা এবং ত্রস্ত ব্যাকুলতা। চাঁদ একটা শব্দ করল, বেনু চমকিয়ে উঠল। চাঁদ মুখ না তুলে বলল, না, আপনাকে না। বলে নোটবুকের কাগজে কলম দিয়ে নানান কিছু লিখতে লাগলো। বেনু নিজের 2 করতলে 2 হাত চেপে কপালে ঠুকতে ঠুকতে চাঁদের মুখের দিকে নিবিড় চোখে দেখতে লাগলো, যেন ও চাঁদকে ভালো করে মেপে নিচ্ছে, কিন্তু দৃষ্টিতে অন্যমনস্কতা। চাঁদ বলল, আপনার কি তুলা রাশি? বেনু আবার চমকানো ভঙ্গিতে শব্দ করল। চাঁদ মুখ তুলে তাকিয়ে বলল, আপনি কি অন্য কিছু ভাবছেন? না তো। বেনু নিজেকে সামলিয়ে নেবার চেষ্টা করে বলল, হ্যাঁ, আমার তুলা লগ্ন, মেষ রাশি। তাই শুনেছি। আপনার বয়স কত? 21 পড়েছি। বলেই আবার বলল, আপনি কিন্তু সেই আমাকে আপনি আপনি করে যাচ্ছেন। চাঁদ বলল, হয়ে যাবে, এবার দেখি হাত। বেনু বাঁ হাত এগিয়ে দিল। চাঁদ বলল, 2 হাতই পাতুন। বেনু 2 হাতই পাতল। চাঁদ দেখল বেনুর মুখে গাঢ় রঙের ছোপ, বাঁ হাতের অনামিকায় একটি লোহার রিং। জিজ্ঞেস করল, লোহা কবে পড়েছেন? মাসখানেক। বেনু জবাব দিল। চাঁদ বেনুর মুখের দিকে তাকালো। বেনু যেন হঠাৎ লজ্জা পেয়ে লাজুক হলো, দৃষ্টি নত করল। চাঁদ মাথা ঝাঁকিয়ে বলল, কে পড়তে বলল? আমার এক বন্ধু, কলেজের বন্ধু। বেনু বলল, কেন বলুন তো, ঠিক হয়নি পড়া? চাঁদ বলল, ক্ষতি কি? ঘোড়ার খুরের আংটি খারাপ না, দুষ্ট নজর থেকে রক্ষা করে, দুশ্চিন্তা আর ক্ষতির হাত থেকে একটু আগলে রাখে। বলে ও বড় আইগ্লাস দিয়ে বেনুর পেতে রাখা 2 করতলের রেখা মনোযোগ দিয়ে দেখতে লাগলো।
দু একবার নানা জায়গায় হাত দিয়ে টিপে ঘষে দেখল। বেশ খানিকক্ষণ দেখার পরে আই গ্লাস রেখে সোজা হয়ে বসে বলল, এবার কি কি জানার দরকার শুনি। বেনু ঠিক কি করবে বা বলবে যেন ভেবে পেল না। হাত দুটো একবার রাখলো টেবিলের ওপর, আর একবার কোলে, আঁচল নিয়ে টানাটানি করলো কয়েকবার, আর চলন্ত পাখার নিচে বসে ঘামতে লাগলো। খোলা চুল কপালে আর গালে এসে পড়ল। তারপর চাঁদের দিকে তাকাতে গিয়ে লজ্জা পেয়ে হাসল। চাঁদের দৃষ্টিতেও কি কিঞ্চিত মুগ্ধতার আমেজ লেগেছে। হেসে বলল, এত লজ্জার কি আছে? আমিই বলছি, এই বর্ষাতেই আপনার বিয়ে লেগে যাবে মনে হচ্ছে। আমি সে কথা মোটেই জানতে চাইনি, বেনু লজ্জায় বলে উঠল। চাঁদ বলল, বেশ, আর বর? বড়লোক না হলেও আপনার বর আপনাকে খুব ভালোবাসবে, আপনি সুখী হবেন। না না না, আমি এসবও জানতে চাইনি, বেনু প্রগাঢ় লজ্জায় বলল এবং চকিতে ঘরের আশেপাশে দেখে নিল। চাঁদ বলল, খারাপ আমি কিছুই দেখছি না, তবে পিত্তির ধাতটা ভালো না, এর জন্য আপনি শুনুন, আমি এসবও জানতে চাইনি। বেনু এবার নিজেকে যেন একটু স্থির করতে চেষ্টা করল। চাঁদ বলল, তবে খুব হালফিলের একটা কথা আমি বলতে পারি। বেনু প্রায় চেয়ার থেকে লাফিয়ে ওঠার উপক্রম করে বলল, সেটা কি? কি? হ্যাঁ, আপনি একটা খুব অ্যাংজাইটিতে আছেন, আপনার ভেতরে বেশ ছটফটানি যাচ্ছে, তাই না? চাঁদ বলল। বেনু বলে উঠল, সাংঘাতিক, খুব সত্যি কথা। কিসের অ্যাংজাইটি বলুন তো? তা ঠিক করে বলা মুশকিল, তবে আপনি কিছুটা কলঙ্কের ভয়ে আছেন। কলঙ্ক? কিসের কলঙ্ক? বেনুর মুখ ফ্যাকাশে হয়ে উঠল। চাঁদ বলল, সেটা ঠিক বলতে পারবো না। যে আপনাকে লোহার রিং পরতে বলেছে সে এসব ভেবেই বলেছে। ঠিক বলেছেন, ঠিক। বেনু দু হাত এক করে মাথার ওপরে তুলল আর চুড়িতে ঠিন ঠিন শব্দ বাজল। চাঁদ বলল, তবে ঘাবড়াবেন না, মনে হচ্ছে আপনার বিয়ের আগেই মনের এ অবস্থা কেটে যাবে, আপনি শান্তি পাবেন। অসম্ভব, বেনু বলে উঠল। কি করে শান্তি পাবো বলুন? আমি তো কোনো উপায় দেখছি না। চাঁদ বলল, আমার তো তাই মনে হচ্ছে। আপনার ছক, হাতের রেখা যা দেখলাম, তাতে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। মনেও শান্তি আসবে, মোটের ওপর আপনার সামনেই সুদিন। বেনু হতাশ ভঙ্গিতে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন আপনিই আমাকে একমাত্র রক্ষা করতে পারেন। আমি? চাঁদ অবাক চোখে বেনুর দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে কি করে রক্ষা করব? বেনু বিভ্রান্তভাবে দ্রুত ঘাড় নেড়ে বলল, না না, মানে অন্য কোনোভাবে না, একজন জ্যোতিষ হিসাবে আপনি কি আমাকে একটা পথ দেখাতে পারেন না? কিসের পথ? দুশ্চিন্তা আর মনের কষ্টের হাত থেকে। বেনু সাগ্রহে চাঁদের মুখের দিকে তাকালো। চাঁদ বেনুর মুখের দিকে তাকিয়ে হৃদয়ের কোথায় একটা স্পন্দন অনুভব করল। বেনুর মুখের উৎকণ্ঠিত অসহায়তা ওকে কেমন বিমনা করে তুলল। ও বলল, তেমন কিছু করবার থাকলে আমি আপনাকে বলতাম, কিন্তু এখন কিছু করার নেই। তবে আপনাকে আমি বলছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার এ অবস্থা কিছুতেই আর বেশি দিন থাকবে না। বেনু কোনো কথা বলল না, টেবিলের দিকে অপলক হতাশ চোখে তাকিয়ে রইল। তারপরে একটা দমকা নিঃশ্বাস ফেলে বলল, বুঝেছি, আমার ডোবা ছাড়া কোনো উপায় নেই। বলতে বলতে বেনুর কাজল টানা আয়ত চোখ দুটি ছলছলিয়ে উঠল। চাঁদ একটা ব্যাকুলতা অনুভব করল। বলল, আমি অবশ্যই সব কথা জানি না, কিন্তু ছক আর হাতের রেখা যদি ঠিক কথা বলে তাহলে দুশ্চিন্তার কিছু নেই, আমি ঠিকই দেখেছি। চাঁদের কথা শেষ হবার আগেই পরী এক হাতে চায়ের কাপ, অন্য হাতে একটি প্লেট নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, কি জ্যোতিষ কি বলছে? চমৎকার, চাঁদ বলল, খুব ভালো ছক, হাতের রেখাও সুন্দর। পরী চায়ের কাপ আর প্লেট নামিয়ে রেখে বলল, সে তো আমি আগেই বলেছি। নাও ভাই, এবার একটু চা খেয়ে নাও। বেনু বলল, কিন্তু বৌদি, মিষ্টি এনেছেন কেন? আমি এখন এসব খাবো না। পরী বলল,
ভয় নেই গো, এ আমার হাতে গড়া নারকেলের ছাঁচ, খেলে অবেলার অম্বল সেরে যাবে। তোমার মুখখানি এমন শুকনো দেখাচ্ছে কেন? ঠাকুরপো বুঝি বাজে কথা বলে মন খারাপ করে দিয়েছে? বেনু চাঁদের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে হেসে বলল, না না, উনি খারাপ কিছু বলেননি, সবই ভালো বলেছেন। কিন্তু ওর ধারণা খারাপ কিছু আছে। চাঁদ বলল, আমার ভালো কথাটা বিশ্বাস করতেই চাইছে না। পরী বলল, তবে আবার কি, এই নাও, খেয়ে নাও, বলে নিজেই একটি নারকেলের ছাঁচ তুলে বেনুর মুখের কাছে ধরল। বেনু হেসে ছাঁচ নিজের হাতে নিয়ে মুখে দিল। বলল, ওকে কিছু দিলেন না? না, রবিবারে সারা দিনে যে কতবার চা খায় দু ভাইয়ে। পরী বলল, সারা দিন আমি কেবল চাই করি। বেনু বলল, কিন্তু বৌদি, আমি এতটা চা খাবো না, বলে চাঁদের দিকে একবার তাকালো। চাঁদ বলল, তাহলে আমি একটু প্লেটে করে ঢেলে নিচ্ছি। সেই ভালো, বলে বেনু নিজেই কাপ থেকে খানিকটা চা প্লেটে ঢেলে দিল। পরী হেসে বলল, জ্যোতিষীর পাওনা দিলে বুঝি? তারপরে চাঁদের দিকে তাকিয়ে ঝঙ্কার দিল, একটু লজ্জাও করে না? চাঁদ আর বেনু দুজনেই হেসে উঠল। পরী বলল বেনুকে, আমি যাই ভাই, উনুনে আমার রান্না চাপানো আছে, সময় পেলে আবার এসো, বলে দ্রুত পায়ে চলে গেল। চাঁদ এক চুমুকেই চা শেষ করে সিগারেট ধরালো। বেনু নিজের খাবার আর চা খেয়ে বলল, এবার তাহলে যাই? আমি পৌঁছে দিচ্ছি, চাঁদ বলল। আমি একলাই যেতে পারবো। কলকাতার মেয়ে বলে? চাঁদ হেসে বলল, কিন্তু আমার একটা দায়িত্ব আছে তো, মফস্বল শহরকে এতটা ভয় না পাওয়ার কোনো কারণ নেই, বলে চাঁদ বেনুর ছকটা হাতে নিয়ে বলল, এটা নিয়ে যান। বেনু হাত বাড়ালো। চাঁদ থমকিয়ে গিয়ে অবাক চোখে ছকটার দিকে তাকালো। ও দেখল ছকের উল্টো পিঠে আশ্চর্য একটি ছবি আঁকা, পেন্সিলের স্কেচ, কিন্তু কান পাশার ছবিটা চিনতে একটুও ভুল হলো না। অবিকল ওর কুড়িয়ে পাওয়া কান পাশার ছবি, ঠিক তেমনি জাফরি কাটা, মাঝখানে হিরে, চারপাশে মুক্তোর বৃত্ত। ও দুই চোখে তীব্র কৌতূহল আর বিস্ময় নিয়ে বেনুর দিকে তাকালো। বেনুও তাকিয়েছিল। ওর দু চোখেও গভীর অনুসন্ধিৎসা, দৃষ্টি তীক্ষ্ণ। চাঁদের হাত থেকে কাগজটা টেনে নিয়ে বলল, চলুন। কিন্তু এর মানে? চাঁদের স্বরে অপরিসীম বিস্ময়। বেনু বলল, কি বলুন তো? চাঁদ বলল, কান পাশার এই ছবিটা। বেনু কিছুটা নির্বিকার স্বরে বলল, মানে আবার কি থাকবে, ওটা একটা কান পাশার ছবি। সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। চাঁদ কিছুটা অবাক, অসহিষ্ণু স্বরে বলল, কিন্তু এই কান পাশার ছবিটা তোমার ছকের পিছনে কে আঁকলো? বেনু বলল, কেউ হয়তো এঁকেছে। কেন বলুন তো? চাঁদ তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। অপলক তীক্ষ্ণ চোখে বেনুর মুখের দিকে তাকিয়ে রইল। ওর খেয়াল নেই বেনুকে ও তুমি বলে সম্বোধন করেছে। ওর মুখ গম্ভীর হয়ে উঠল। বলল, এটা কি যতীন এঁকেছে? যতীন? মানে যতীনদা? বেনু অবাক স্বরে বলল, যতীনদা আমার ছকের এ কাগজ চোখেই দেখেননি। তবে এ কান পাশার ছবি তোমার কাছে এলো কেমন করে? চাঁদ রীতিমতো ঝাঁঝালো স্বরে ধমক দিয়ে বলল, এর পেছনে রহস্যটা কি? বেনু ভাঙে তো মচকায় না। বলল, একটা কান পাশার ছবিতে আবার রহস্য কি থাকবে বুঝতে পারছি না তো। চাঁদ হতবাক হয়ে বেনুর দিকে তাকিয়ে রইল। কোনো কথা মুখে এলো না। বেনু চাঁদের চোখের দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, আমি কি যাব? চাঁদ বলল, দাঁড়াও। তারপরেও একটু সময় চুপ করে থেকে বলল, বেনু, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা চেপে যাচ্ছ। তুমি আমাকে বলতে পারো তোমার ছকের পেছনে এ কান পাশাটার ছবি এলো কেমন করে? তার আগে আপনি বলুন, কেন এমন করে জানতে চাইছেন? বেনু বলল। চাঁদ বলল, তাহলে শোনো বেনু, তোমার ছকের পেছনে যে কান পাশার ছবি আঁকা, তার সঙ্গে আমার কুড়িয়ে পাওয়া কান পাশাটার অদ্ভুত মিল। মানে একেবারে অবিকল বলতে যা বোঝায় ঠিক তাই। তাহলে আপনাকে আমার একটা গল্প বলতে হয়, বেনু বলল।
সোজাসুজি বললে আপনাকে হয়তো বোঝাতে পারবো না। তার মানে? তার মানে আপনাকে আমি একটা ঘটনা বলতে চাই, বেনু বলল। চাঁদ বলল, তুমি তাহলে ইচ্ছা করেই আমাকে কানপাশার ছবিটা দেখাতে চেয়েছিলে? বেনু ঠোঁট টিপে হাসল, কিন্তু কোনো জবাব দিল না। চাঁদের সঙ্গে ওর চোখাচোখি হতেই বেনু দৃষ্টি নত করল। চাঁদের মনে বিভ্রান্তির ঝড় বইছে। বেনু জবাব না দিলেও ও বুঝতে পারল ছকের পিছনে আঁকা কানপাশার ছবিটা দেখাবার উদ্দেশ্য ছিল ওর। কিন্তু কলকাতার মেয়ে বেনুর সঙ্গে এ কানপাশার কী যোগাযোগ থাকতে পারে? চাঁদের মন যত রহস্যের মধ্যে হাবুডুবু খেতে লাগলো, ততই ও ব্যাকুল হয়ে উঠল। বলল, বেশ, বলো তোমার গল্প। এখানেই বলবো? বেনু একটু দ্বিধা করে বলল, বৌদি হয়তো আসবেন, ওর সামনে আমি কিছু বলতে পারবো না। আপনাদের এ শহরে কি নিরিবিলি কোনো জায়গা নেই, পার্ক অথবা ময়দান? চাঁদ একটু ভেবে বলল, আছে, গঙ্গার ধারে ফাঁকায় গিয়ে বসা যায়। কিন্তু তোমার কি সেখানে যাওয়া ঠিক হবে? কেন ঠিক হবে না? বেনু অবাক হয়ে বলল, আমি তো আপনার সঙ্গে যাব। একটু নিরিবিলি কোথাও গিয়ে বসতে পারলে ভালো হয়। চাঁদ ব্যস্ত ব্যাকুল হয়ে বলল, ঠিক আছে, চলো। বেরোবার আগে চাঁদ গলার স্বর চড়িয়ে বলে গেল, বৌদি, আমরা বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দিও। আজ এই পর্যন্ত। শেষাংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।